আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা একটি তেলবাহী ট্রাক সাইডে আপনার চাকা ফেঁসে আছে। এই কারণে জ্যামজট লেগে গেছে। তো এদের কারণেই জ্যামজট লাগে। এই ট্রাকটা সরানোর কেউ উদ্যোগ নিচ্ছে না। যদি উদ্যোগ নিত, রেকার আসতো, এসে এটাকে টেনে নিয়ে এক জায়গায় সরিয়ে দিত, তাহলে পিছনে এরকম জ্যামজট হতো না। এটা হচ্ছে বাংলা মোটর মোড়ের একটু আগে। তো এই গাড়িটা প্রায় 2 থেকে 3 ঘন্টা ছিল এখানে থাকার পর এখান থেকে কেউই কোনো সাড়া শব্দ দেয়নি, গাড়িটা সরায়নি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন ঢাকা শহরে গাড়ির সংখ্যা, প্রাইভেট কার সংখ্যা কত এবং বাইকের সংখ্যা কত। কয়টা বাইক রাস্তায় দেখতে পাচ্ছেন, আর কতগুলো সিএনজি, বাস এবং প্রাইভেট কার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জ্যামজটটা আসলে ঢাকা শহরে হয় এই, আমি মনে করি এই প্রাইভেটের কারণে। প্রাইভেট এক একটা ফ্যামিলিতে এক একজনের এক একটা প্রাইভেট কার লাগে। একটা ফ্যামিলিতে যদি 5 জন লোক থাকে, তার দেখা যাচ্ছে যে 5টা প্রাইভেট কার। তো ঢাকা শহরে এই প্রাইভেট কার প্রচণ্ড পরিমাণে প্রাইভেট কার। তাছাড়া দ্বিতীয়ত হচ্ছে লোকাল বাসগুলো। এই লোকাল বাসগুলোর জন্য ঢাকা শহর এবং প্রাইভেট কারের জন্য ঢাকা শহরে জ্যামজট লেগে থাকে। দেখেন বাইকাররা কীভাবে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। এরা কিন্তু রাস্তার মাঝখানে নেই, একদম সাইডে। ওই যে দেখেন ডান পাশে রাস্তার মাঝখানে লোকাল বাসগুলো যাত্রী উঠাচ্ছে, উঠিয়ে ওই পাশ দিয়ে যাচ্ছে। তা এইখানে দেখেন বাইকাররা যে দাঁড়িয়ে আছে, দেখেন একদম আপনার যে ফুটপাথ, যে রাস্তা দিয়ে হাঁটে, সেই ফুটপাথের পাশেই বাইকগুলো সাইড করে রেখেছে তারা। তো আমি বলতে চাই যে জ্যামজট যদি ঢাকা শহরে হয়, আসলে শুধু এই বাইকওয়ালাদের দোষেই নয়। আমি মনে করি রিক্সা, তারপরে হচ্ছে প্রাইভেট কার, লোকাল বাস, এই সমস্ত কারণ মিলিয়ে ঢাকা শহরে কিন্তু জ্যামজট লাগে। আমি গতকালকে যে ভিডিওতে বলেছিলাম যে আপনার পুলিশ সার্জেন্টের কথাগুলো আসলে সত্যিই ছিল, এবং কি আপনারা ভয় এবং ভীতু হবেন না। কারণ আপনারা অনেকেই কালকে কমেন্ট করেছেন যে ভাই আমি তো বাইক কিনে ফেলছি, আপনার ভিডিও দেখে এখন আমি রাইড শেয়ার করব, কীভাবে করব, আপনার ভিডিও দেখে তো ভালো লাগতেছে না। তো তাদের উদ্দেশ্যে বলি, বাইক কিনেছেন ভালো কথা, সমস্যা নেই। আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে নেমে পড়েন, কোনো সমস্যা নেই। তবে বাইকের কাগজপত্র এবং আপনার লাইসেন্স যদি সঠিক থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে আপনার বাইকের কাগজপত্র ঠিক নেই, লাইসেন্স ঠিক নেই, আপনি একজন দক্ষ ড্রাইভার না, তাহলে আপনার ঢাকা শহর আসার দরকার নেই। শুধু শুধু ঢাকা শহরে এসে এরকম অশান্তি করবেন না, মানুষকে কষ্ট দিবেন না। এই যে আমি এখন ফ্লাইওভারের উপরে উঠে আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি, জ্যামজটের দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন যে সব প্রাইভেট কার আর লোকাল বাস, বুঝতে পারছেন? প্রাইভেট কার আর লোকাল বাস, পুরা রাস্তা আটকে আছে। আর আর বাইকগুলো তো চোখেই পড়ে না, বাইক দেখাই যাচ্ছে না। এই পাশটা একদম খালি। দেখেন ওই যে বাস, প্রাইভেট কার কীভাবে মনে করেন শুধু যাচ্ছে। এখন শুধু আমরা যারা রাইড শেয়ার করি, যদি শুধু আমাদের দোষারোপ করেন যে বাইকের জন্য জ্যামজট লেগে থাকে, তাহলে এটা আসলে আমি মনে করি যে ভুল একটা সিদ্ধান্ত, আপনাদের ভুল একটা কথা। ঢাকা শহরে জ্যাম হয় অন্য অন্য যানবাহনের কারণেও ঢাকা শহরে জ্যাম হয়, শুধু এই বাইকের কারণে নয়। আর যাই হোক, যে কথা ফিরছিলাম, যারা নতুন বাইক কিনেছেন তারা অবশ্যই কাগজপত্র সঠিকভাবে তৈরি করে আপনারা ঢাকায় আসেন। এসে পাঠাও অফিস বলেন, উবার বলেন, আপনারা যে কোনো অফিসে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে তারপর আপনারা রাইড শেয়ার করবেন। আর যারা কন্ট্যাক্টে ভাড়া মারেন, আসলে এই কন্ট্যাক্টে ভাড়া হয়তো একদিন থাকবে না, থাকতে পারে পাঠাও, উবার, যে অ্যাপস ভিত্তিকগুলো কোম্পানিগুলো আছে রাইড শেয়ার করার জন্য, সেগুলো হয়তো একসময় সচল থাকবে, চালু থাকবে। রাইড শেয়ার কিন্তু একদম বন্ধ হয়ে যাবে না, থাকবে। রাইড শেয়ার ঢাকা শহরে, বাংলাদেশে থাকবে। কিন্তু হয়তো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার উদ্যোগ নিচ্ছে যে
কন্ট্যাক্টে যারা ভাড়া মারে তাদের এগুলো চেক করার জন্য সার্জেন্ট পুলিশ এরকম কাগজপত্র দেখতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে। কারণ হচ্ছে এই কন্ট্রাক্টের ভাড়াগুলো কিন্তু আমরাই নষ্ট করেছি। যাত্রী যেখানে ভাড়া ছিল আপনার 100 টাকা, সেখানে আমরা 250-300 টাকা চেয়ে বসি। আবার যাত্রীও কিন্তু চালাক হয়ে গেছে, যাত্রীও কিন্তু এখন 200 টাকার ভাড়া এখন 100 টাকায়। যাত্রী কী করে, আগে অ্যাপসে ঢুকে দেখে যে ধরেন মতিঝিল থেকে মিরপুর যাবে কয় টাকা ভাড়া আসে, সেই কয় টাকা থেকে ধরেন ভাড়া আসলো 250 টাকা বা 300 টাকা। কন্ট্রাক্টে যারা চালায় তাদের কাছে গিয়ে বলে, ভাই মিরপুর যাবেন, কত 200 টাকা দিব, 150 টাকা দিব। তার মানে যাত্রীও চালাক হয়ে গেছে, যাত্রীও এটা বুঝতে চায় যে অ্যাপসের থেকে যদি আমি আরও কমে যেতে পারি। এখন দোষারোপ তো আসলে দুই পক্ষেরই, যাত্রীরও দোষ আছে আর যারা আপনার কন্ট্রাক্টে ভাড়া মারে তাদেরও দোষ আছে। তো আমি মনে করি যারা অ্যাপসে সঠিকভাবে রাইড শেয়ার করে তাদের কোনো বা কোথাও সমস্যা হওয়ার কথা নয়। আপনারা নির্ভয়ে আপনারা বাইক কিনেন, ঢাকা শহরে আসেন, বাইক চালান, কোনো সমস্যা নেই। তবে অ্যাপস ভিত্তিক যদি রাইড শেয়ার করেন তাহলে কোনো সমস্যা হবে না আপনাদের। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।